হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের গল্পটি হলো বিয়ে থা। লেখনীতে তানিহা নিবেদিত প্রাণ। পর্ব ১। মেজর ধ্রুব মাহবুব এর বউ নিয়ে থা করে বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন স্যার। কথাটা চিৎকার করে বলল আর্মি অফিসার নীরব আইমান। কথাটা শুনে অবসরপ্রাপ্ত অফিসার ধ্রুবর বাবা বিস্মিত হয়ে গেলেন। অবাক চোখে তাকালেন প্রাণপ্রিয় বন্ধুর দিকে, কিন্তু বন্ধুর নিচু মস্তক দেখে কিছু জিজ্ঞেস করতে পারলেন না তিনি। বিয়ে বাড়ির থমথমে অবস্থা। বিয়ে না করে পালিয়ে গেলে একটা কথা ছিল, কিন্তু বিয়ে করে কবুল বলে একজন বউ কিভাবে পালাতে পারে? বিষয়টা অবশ্যই চিন্তার। ধ্রুব মাথার পাগড়ি খুলে ছুঁড়ে ফেলল অদূরে। রাগে গজগজ করতে করতে নিজের বাবার দিকে তাকালো। প্রথমবারের মতো বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলল, আমি শুধুমাত্র তোমার কথাতে গুরুত্বপূর্ণ সব কাজ রেখে বিয়ে করতে চলে এসেছি বাবা। তোমার পছন্দের পাত্রীকে না দেখে বিয়েও করে নিলাম, কিন্তু তোমার পছন্দের বন্ধুর মেয়ে তো পালিয়ে গেছে। আমার সময় নষ্ট হলো বাবা, আমার ক্যারিয়ারে দাগ লেগে গেল। সবাই আজ থেকে জানবে মেজর ধ্রুব মাহবুবের বউ কবুল বলে বিয়ের আসর ছেলে পালিয়ে গেছে। কন্যার পিতা কন্যার মাতার গালে ঠাস করে থাপ্পড় মারলেন। জনসম্মুখে বিশ্রী ভাষায় গালি দিয়ে বললেন, তোর মেয়ের এত বড় সাহস, আমার মান সম্মান সব শেষ করে পালিয়ে গেল। কন্যা কোন ছেলের সাথে ভেগেছে? তোর জন্য হয়েছে এসব। তুই কোথায় থাকিস? মায়ের খেয়াল রাখিস নাই কেন? ধ্রুব বিস্ময়ে কথা বলতে ভুলে গেল। ধ্রুবর ভাবা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ফাহিম মাহবুব হুঙ্কার ছাড়লেন, নিজের বউয়ের সাথে এ কেমন ব্যবহার তোর রমজান? আমি তোকে বন্ধু ভেবে তোর মেয়ের সাথে আমার ছেলের সম্বন্ধ করেছি, কিন্তু আমি জানতাম না তুই এত কুৎসিত। যদি জানতাম তবে আজ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না। যে মেয়ের বাবা এমন কুৎসিত আচরণ নিজের স্ত্রীর সাথে করতে পারে, তার মেয়ে ঠিক কীরকম হতে পারে তার সম্পর্কে ধারণা আমার হয়ে গেছে। না নিজে ভালো স্বামী হতে পেরেছিস, আর না নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পেরেছিস। আমি যদি তোর এই রূপটা আগে দেখতাম, নিজের ছেলের কাছে আমি আজ ছোট হয়ে গেলাম। নীরব পরিস্থিতি সামলাতে বলল, স্যার আমি তো আপনার কথাতে ম্যাডামের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছিলাম। তার কোনো বয়ফ্রেন্ড নামক কালসাপ ছিল না। আমার মনে হয় এটা অন্য কেস। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, কি বলতে চাইছো তুমি? নীরব অসহায় কণ্ঠে বলল, সেটা তো জানি না স্যার, তবে ম্যাম অন্য কারোর সাথে পালিয়ে গেছেন সেটা আমি বিশ্বাস করি না। তার কোনো বয়ফ্রেন্ড তো দূরে থাক, কোনো ছেলের জাস্ট ফ্রেন্ডও নেই। এবার কথা বললেন কনের মা মিথিলা বেগম। আমার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে যেতে পারে না বেআইন, এতে অন্য কোনো কারণ আছে। আমি তো মা, ওকে খুব ভালো করেই চিনি। ধ্রুব কপাল চেপে ধরল নিজের। আশ্চর্যের বিষয় হলেও সত্যি সে তার পালিয়ে যাওয়া বউয়ের নামটা জানে না। বিয়ে পড়ানোর সময় বললেও খেয়াল করা হয়নি। মেয়েটিকে সে দেখেওনি। তার বাবা ইমোশনাল ব্ল্যাকমেইল করে রীতিমতো তাকে রাজি করিয়েছেন। নিজের নাম না জানা সদ্য বিবাহিত বউয়ের জন্য ধ্রুবর কৌতূহল হলো কিঞ্চিত। তার বউয়ের যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে তবে পালিয়ে গেল কেন? কথা বলল নীরব। আমার মনে হয় ম্যাম স্যারকে ভয় পেয়ে পালিয়ে গেছেন। ধ্রুব গম্ভীর স্বরে বলল, আমাকে ভয় পাবে কেন সে? আপনাকে দেখলেই তো আমার হাঁটু কেঁপে স্যার। ম্যামের না জানি কি কি কেঁপেছে। ধ্রুব চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। পৃথিবীর ইতিহাসে গেঁথে গেল প্রথমবারের মতো বিয়ে থা করে বউ পালিয়ে গেছে, তাও তার মেজর স্বামীকে ভয় পেয়ে। রেল স্টেশনে লাল শাড়ি পরিহিত এক রমণী দাঁড়িয়ে আছে, হাতে একটি থলি ব্যাগ। স্মার্টফোন বের করে সে বারবার কাকে যেন ফোন করছে। ওপাশ থেকে রিসিভ হতেই ক্লান্ত কণ্ঠে বলল, আমি পালিয়েছি ইয়ার,
এখন ট্রেনে চেপে বসবো। তুই সব ঠিকঠাক করে রেখেছিস তো? ওপাশ থেকে একটি মিষ্টি গলা শোনা গেল। চিন্তা করিস না, সব ঠিক করে রেখেছি। তুই ট্রেনে করে সোজা ইন্ডিয়া চলে আয়, আমি স্টেশনে তোকে রিসিভ করব। কথা শুনে রমণীটি স্বস্তির শ্বাস নিল। সিমটা বন্ধ করে দিতে হবে। তোর সাথে দেখা করে তারপর নতুন সিম কিনবো ইন্ডিয়ার। থ্যাংক ইউ সুমিত্রা। সুমিত্রা ঈশ্বর তোর সহায় হন বলে ফোন রেখে দিল। তীব্র সাহস নিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসা মেয়েটি চেপে বসলো ভারতগামী ট্রেনে। দ্রুত বেগে গাড়ি ড্রাইভ করছে ধ্রুব। রাগে মাথা ধপধপ করছে তার। তার বউ তাকে ভয় পেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। কিন্তু তার পিতা সেটা বিশ্বাস করছেন। তার মতে তার ছেলের গোমরা মুখ ও দজ্জালের মতো চেহারা দেখে তার একমাত্র বৌমা পালিয়ে গেছে। ধ্রুব ড্রাইভ করতে করতে স্টেশনে চলে এসেছে। তার বিবাহিত বইয়ের ফোনের লোকেশন লাস্ট এখানেই দেখা গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। ধ্রুব দাঁড়িয়ে দেখলো ট্রেনটি ধীরে ধীরে ছুটে চলে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। তন্মধ্যে ট্রেনের জানালা দিয়ে লাল শাড়ি পরা কাউকে দেখতে পেল। মুখটা অস্পষ্ট। তার কেন যেন মনে হলো এটাই তার বউ। ধ্রুব চিৎকার করলো, এই মেয়ে। ধ্রুবর চিৎকার শুনলো না কেউ। ট্রেন ছুটে চলে গেছে এতক্ষণে বহুদূর। বলিষ্ঠ শরীর থেকে শেরওয়ানি খুলে ছুঁড়ে মারলো পেছনের ছিটে। গায়ের স্যান্ডেল গেঞ্জিটা ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে। ধ্রুব ছিটে মাথা এলিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস ফেললো। তার বউ তার সামনে দিয়ে চলে গেল। সে আটকাতে পারল না নিজেকে এই মুহূর্তে। তার সহ্য হচ্ছে না। লজ্জায় লাখ মুখ লাল তার। যতবার মনে হচ্ছে তার বউ তাকে ভয় পেয়ে পালিয়ে গেছে, ততবারই তার লজ্জা লাগছে। জীবনের এ পর্যন্ত সে শুনে এসেছে হাজারো রমণীর ঘুম উধাও করার ক্ষমতা আছে তার, কিন্তু আজ এসে শুনল বউ উধাও করার ক্ষমতা আছে। ফাহিম মাহবুব একের পর এক ফোন দিচ্ছেন। ধ্রুব সেটা রিসিভ করলো না, বরং দ্রুত ড্রাইভ করলো। তোমার কোনো ধর বৌমা সম্ভবত ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফেলেছেন। আমি যাওয়ার আগেই ট্রেন স্টেশন ত্যাগ করেছে। আর তাছাড়া আমি তাকে ঠিকঠাক চিনতে পারিনি। যাকে দেখেছি সে আদৌ তোমার বৌমা কিনা আমি নিশ্চিত নই। ফাহিম মাহবুব থমথমে কণ্ঠে বললেন, নিজের বউকে চিনতে পারোনি? কেমন স্বামী তুমি? ধ্রুব অকপটে জবাব দিল, তাকে আমি এই জন্মে এখন পর্যন্ত দেখিনি, যে দেখলেই চিনতে পারবো। দেই দেই করে জিজ্ঞেস করব, আপনি আমার বউ? ও মাই গড, আপনি আমার বউ? ফাহিম মাহবুব কল কেটে দিলেন। তার জল্লাদ ছেলে আপাতত বউ হারানোর সুখে উল্টাপাল্টা বকছে বলে ধারণা তার। ছেলেটা সব সময়ই মেয়েদের থেকে দূরত্ব রেখে এসেছে। তিনি একটা গতি করতে এত চেষ্টা করলেন, শেষে তীরে এসে তরি ডুবে তার একমাত্র ছেলের বউ পালিয়ে গেল। এখন কিভাবে তিনি কি করবেন? ছেলেটা নিশ্চিত এবার নিরুদ্দেশ হবে। এমনিতেও বছরে একবার বাড়িতে পা ফেলে কিনা সন্দেহ। তার উপর ছেলের মা দেশের বাইরে, তাকে না জানিয়ে তিনি এত সব করে ফেলেছেন। এসে যদি শোনেন তাহলে তাকে আস্ত রাখবেন না, সাথে দোষ তার ঘাড়ে পড়বে। তিনি কেমন মেয়ে পছন্দ করলেন যে কিনা বিয়ে করে পালিয়ে গেল। ফাহিম মাহবুবের মনে হলো বিয়ে থার মতো গুরুতর সমস্যা জগৎ সংসারে দুটো হতে পারে না। স্টেশনে ট্রেন থেকে নেমে রমণীটি এদিক ওদিক তাকাচ্ছে। তন্মধ্যে তার দিকে ছুটে এলো কেউ। জড়িয়ে ধরে প্রায় চিৎকার করে বলল, নিনিকা ইয়ার ওয়েলকাম টু আওয়ার ইন্ডিয়া। নিনিকা হাতের টলি থেকে নিজেও আলিঙ্গন করলো। সুমিত্রা হাসতে হাসতে বলল, ইস, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার সামনে। ফটো থেকে তুই বাস্তবে আরো বেশি গ্লু করছিস ডিয়ার।
ইউ আর এ বিউটিফুল লেডি নীলিকা। নিনিকা গাল টেনে দিল, তুইও বিউটিফুল সুমিত্রা। সুমিত্রা ট্রলি এক হাতে ধরে আরেক হাতে নিনিকার হাত ধরলো। ট্যাক্সিতে করে তারা চলল সুমিত্রার বাড়িতে। সুমিত্রার বাড়ি শিলিগুড়িতে, সেই স্থান যাকে নিনিকা পড়েছে বইয়ের মধ্যে। সমরেশ মজুমদারের সাতকাহন পরে চুয়ার্চের চা বাগান, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসবের প্রতি অদ্ভুত টান জন্মেছিল তার। মনে মনে আশা করেছিল কখনো ভাগ্যে সুপ্রসন্ন হলে প্রিয় লেখকের লেখায় পড়ার জায়গাগুলোতে নিজের পায়ের ধুলো ফেলবে। নিনিকা ট্যাক্সিতে বসে চারপাশ দেখছে। সমরেশ মজুমদার যেরকম বর্ণনা দিয়েছিলেন তেমন নয়, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যুগের সাথে সাথে সবকিছু বদলে যায়। ট্যাক্সি এসে থামলো সুমিত্রাদের বাড়ির সামনে। সুমিত্রা ভাড়া দিয়ে নেমে পড়লো। নিনিকাকে নিয়ে হাঁটা ধরলো বাড়ির পথে। প্রথমে লম্বা একটি রাস্তা সড়কের সাথে, সেই রাস্তার শেষে একটি বাড়ি, মিত্র বাড়ি। সুমিত্রা ডোরবেল বাজালো। মিত্র বাড়ির গিন্নি কাদম্বরী দেবী দরজা খুলে দিলেন, যিনি সম্পর্কে সুমিত্রার মা। তারা ভেতরে ঢুকলো। নিনিকা তাকে প্রণাম জানালো। তিনি বললেন, আগে ফ্রেশ হয়ে নাও মায়েরা, আমি টেবিলে খাবার দিচ্ছি। ভোরের আলো তো ফুটে গেছে, পারলে গোসল করে নিও, এতটা পথ এলে যে। নিনিকাকে নিয়ে সুমিত্রা নিজের ঘরে গেল। আজ থেকে দু বান্ধবী একসাথে থাকবে। দুজন গোসল করে যখন টেবিলে এসে বসলো, তখন সকাল 7টা। সুমিত্রার পরিবারের সবাই টেবিলে। নতুন মানুষ দেখে বারবার তাকাচ্ছে। কথা বলল সুমিত্রা, ও হচ্ছে নিনিকা, আমার বাংলাদেশি বন্ধু। আজ থেকে আমার সাথে থাকবে। মাস্টার্সে ভর্তি হয়ে গেলে হোস্টেলে সেটেল হয়ে যাবে, এরকমই প্ল্যান। সুমিত্রার ভাই সৌরভ খেতে খেতে প্রশ্ন করলো, সে তো বুঝলাম, কিন্তু তার পরিবার তাকে একা ছাড়লো যে? বড় কেউ এসে দিয়ে যেত পারতো। আসলে দাদা, ওর তেমন কেউ নেই, সেই জন্য নিজে থেকে সব করতে হয়। খাবার টেবিলে নিনিকা টু শব্দও করলো না। তার হয়ে সব উত্তর সুমিত্রা দিচ্ছিল। নিনিকা খেতে খেতে ভাবলো খুব শীঘ্রই তাকে হোস্টেলে উঠে যেতে হবে। এভাবে অন্যের পরিবারে থাকাটা ভালো দেখায় না। যদিও সুমিত্রা তাকে প্রোটেক্ট করেছে, কিন্তু সুমিত্রার পরিবার যদি সেটা ভালো চোখে না দেখে, তারা যদি জানতে পারে সে বিয়ে থা থেকে পালিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই তাকে খারাপ ভাববে। সে সুমিত্রার থেকে শুনেছে তার ধর্মের বিয়ের অনেক জটিল জটিল সম্প্রদায় আছে। জানি নিকার জং ধরা মাথায় ধরবে না। তার বিয়ের শাড়িটা খয়েরি রঙের ছিল। মাথার ওড়না গহনা সব সে আগে ব্যাগে রেখে দিয়েছিল, যার কারণে তাকে দেখে মনে হয়নি সে বিয়ের কনে হতে পারে। এ যাত্রায় সে বেঁচে গেল, কিন্তু নিজের নামটা অন্য কারোর সাথে যে জুড়ে গেল, তা থেকে কিভাবে বের হবে সে? খেয়ে দুজন ঘুমানোর প্রস্তুতি নিল। নিমিকা বিছানায় শরীর ছাড়া মাত্রই ঘুমের তলিয়ে গেল। অনেক ক্লান্ত সে। বাড়ির নাম বউ কথা কও। বাড়ির ভেতর বিশাল বাগান, সেখানে রয়েছে হরেক রকমের ফুল গাছ। বাড়িটা সারাক্ষণ ফুলের গন্ধে মোমো করে। ফাহিম মাহমুদের বাবা ছিলেন ভীষণ বউ পাগল। সেই সময় তিনি যখন সৈনিক হন, তখনই তাকে বিয়ে করতে হয় অল্প বয়সী একটি মেয়েকে। সৈনিক লোকটার এত অল্প বয়সী বউ পছন্দ ছিল না, কিন্তু কালের পরিবর্তনে তিনি এমনভাবে সেই কন্যাটির মোহে ডুবেছিলেন যে সবার কাছ থেকে শেষ বয়স পর্যন্ত বউ পাগল সম্বোধন পেয়েছেন। তার বউ পাগল হওয়ার একটি নিদর্শন হলো এই লাল সাদার বউ কথা কও বাড়ি। তার বাবার বাবা তার বাবাকে বলে গিয়েছিলেন, বাড়িটা যেন সবসময় এমন থাকে। যুগের পর যুগ যখন উত্তরাধিকার আসবে, সবাইকে যেন এটা বলে দেওয়া হয় যে বউ কথা কও বাড়িটা তার তৈরি করা লাল সাদার বাড়িটাই যেন থাকে। বাবার কথা মেনে ফাহিম মাহবুবের বাবা বাড়িটাকে তেমনই রেখেছেন। তারপর এলো ফাহিম মাহবুবের পালা। তিনি ঝংধরা গেট থেকে শুরু করে
সবকিছু আগের মতো রং করে চকচক করেছেন, শুধু নিজ দায়িত্বে থেকে তার দাদা মশাইয়ের করে যাওয়া বাড়িটা আগের মতোই সাজিয়েছেন পুনরায়। বাড়িটিকে দেখে বোঝার উপায় নেই এটা ঠিক কত যুগ আগের তৈরি করা, তবে বাড়িটার কারুকার্যে কিছুটা জমিদার জমিদার ভাব রয়েছে, যার কারণে দূর থেকে অনেকে এটাকে জমিদার বাড়িও মনে করেন। শান্তশিষ্ট বাড়ির আশেপাশে উড়ে এসে বসে নাম না জানা নানান রকম পাখি, শান্ত বাড়িতে অশান্ত করতে দুই পাশ থেকে ফুলের গাছের সাথে লেগে থাকা কালো রঙের গেটের দরজা খুলে দিল দারোয়ান। গেট দিয়ে প্রবেশ করলো একটি কালো গাড়ি। ড্রাইভার গাড়িটি পার করে দরজা খুলে দিলেন। গাড়ি থেকে নেমে এলেন আভিজাত্যপূর্ণ শাড়ি পরিহিত মধ্যবয়সী একজন মহিলা, যার চোখে শোভা পাচ্ছে কালো চশমা, মুখে মেকআপের দারুণ সাজ, বয়স বোঝা দায়। অপর পাশ থেকে বের হলো এক কিশোরী, তার পরনে দামি পোশাক। সে এক পাশে এসে মায়ের হাত ধরলো। মহিলা তার ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলেন, মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, চলো বাচ্চা, বাড়িতে চলে এসেছি। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নিবে, বেশি মাথা ব্যথা করছে সোনা আমার। মেয়েটা মাথা নাড়িয়ে বলল, আগের থেকে একটু কম লাগছে মাম্মাম। শান্ত বাড়িটায় দুই প্রাণ। ফাহিম মাহবুব সোফায় বসেছিলেন। মেয়ে বউকে বাড়িতে ঢুকতে দেখে হালকা করে ঢোক গিললেন। তন্মধ্যে মেয়েটি ছুটে এলো তার বাবার কাছে, জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ পাপা। মেয়ের কপালে তিনি আদর দিলেন। পাপাও প্রিন্সেসকে মিস করছেন। বাচ্চা, আমি ফ্রেশ হয়ে 3 ঘন্টা ঘুমাবো, দেন তোমার সাথে আড্ডা দিব। ওকে পাপা। ওকে প্রিন্সেস গো, রেস্ট নাও। মেয়েটি উপরে চলে গেল। ফাহিম মাহবুব এবার নিজের স্ত্রীর দিকে তাকালেন, যিনি এগিয়ে এসে বসলেন তার পাশে, কাঁধে মাথা রেখে বললেন, খুব কষ্ট হয়ে গেছে তোমার। ফাহিম মাহবুব হাসলেন, তেমন হয়নি। মহিলা মন খারাপ করলেন, জানি কষ্ট হয়েছে, তুমি তো আমার রান্না ছাড়া খাও না। বেশ দিন সার্ভেন্টের করা রান্না খেতে হয়েছে, তবে তোমার জন্য সুখবর, আমি এখনই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকবো, তুমি তখন তৃপ্তি করে খেও। ফাহিম মাহবুব স্ত্রীর আগলে নিলেন, ভাবলেন সময় করে স্ত্রীকে তার অবর্তমানে হওয়া ঘটনা খুলে বলবেন। তার ভাবনার জল ঢেলে তার স্ত্রী ধারা শুধালেন, তোমার গুণধর পুত্রকে এক্ষুনি ইনফর্ম করো, আমি তাকে 40 ঘন্টার মধ্যে বউ কথা কও এ উপস্থিত দেখতে চাই। কিন্তু ও তো, কোনো কিন্তু না। শেষ কবে বাড়িতে পা রেখেছিল সে? প্রায় 6 মাস আগে। তুমি তাকে এক্ষুনি বলবে, যদি না আসে তো সারা জীবনের জন্য আমি তাকে ভুলে যাব। ধারা বিচক্ষণ নারী, তিনি জানেন তার পুত্র মাতারে ধারা কথা শুনে বাড়িতে পা রাখতে বাধ্য হবে। ফাহিম মাহবুব পড়লেন মহাবিপদে। ফোন করলেন নীরবকে। নীরবকে নিজের সমস্যার কথা জানাতেই সে ভয় পাওয়া গলায় বলল, স্যার তো সীমান্তবর্তী এলাকায় রয়েছেন, আমি একটা কাজে সেনানিবাসে আছি, আপনি তো জানেন আমি স্যারকে কত ভয় পাই। তাকে কি করে আমি বলবো যে স্যার আপনাকে স্যার স্মরণ করেছেন ইমিডিয়েটলি? ফাহিম মাহবুব চোখ মুখ কুঁচকে বললেন, সে তো আমি জানি না বৎস, তোমার স্যারকে বলার দায়িত্বটা তোমার। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, কিভাবে যোগাযোগ করবে আমি জানি না, তবে তাকে জানিয়ে দিও তাহার মাথা মিসেস ধারা। ফাহিম মাহবুব তাকে আসার জরুরি তলব করেছেন। সে যদি 40 ঘন্টার মধ্যে এসে উপস্থিত না হয় তো বাপ বেটা দুজনের গর্দান অনিবার্য। নীরব ফোন রেখে মহা চিন্তায় পড়লেও তাকে কেন সবসময় জল্লাদ ছাড়ের সব কিছুতে থাকতে হয়। অনেক সময় চেনা পরিচিত মানুষগুলো কোনো কাজে আসে না, আবার অনেক সময় অচেনা অপরিচিত মানুষগুলো বিপদে পাশে দাঁড়ায়। সুমিত্রার সাথে নিনিকার পরিচয় হয় ফেসবুকে। টুকটাক আলাপ করতে করতে দুজনের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়। বুকের ভেতর প্রতিনিয়ত গুমড়ে মরা নিনিকা নিজের
মন মতো বন্ধু পেয়ে শেয়ার করে একের পর এক দুঃখ কষ্টের কথা। সৌমিত্র নিজের দিক থেকে অনেক কিছু জানিয়েছে। দুজনের বন্ধুত্ব গাঢ় হয়েছে। তাদের বন্ধুত্বের 3 বছর। যে মেয়েটিকে সে সামনাসামনি কখনো দেখেনি, কিন্তু নির্দ্বিধায় বলে দিয়েছে শত সহস্র লুকোনো ব্যথার কথা। যে মেয়েটা তার অসময়ে তাকে সঙ্গ দিতে সবসময় থাকে। আগে ছিল ফোনের মাধ্যমে, এখন সামনাসামনি। দুপুরের তীব্র রোদে চামড়া পড়ে যাওয়ার অবস্থা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজন খেতে বের হয়েছে, কিন্তু নিনিকাকে আশপাশে একটু ঘুরিয়ে দেখালো। দুজনই লেডিস টি শার্ট ও জিন্স পরেছে, হাতে হাত রেখে হাঁটছে পথ দিয়ে। তাদের দেখতে কিশোরী লাগছে, মনে হচ্ছে তারা ছোটবেলার বন্ধু, একে অপরের সাথে আছে যুগের পর যুগ। হাঁটতে হাঁটতে অনেকে সুমিত্রাকে প্রশ্ন করেছে, মেয়েটা কে রে সুমিত্রা? সুমিত্রার এক উত্তর, আমার সখী। তারা একটি দোকান থেকে কোন আইসক্রিম কিনলো। খেতে খেতে একটি ট্যাক্সিতে চেপে বসলো। উদ্দেশ্য তিস্তা নদী। শিলিগুড়ি ছোট্ট একটি শহর। শহর থেকে একটু দূরে গেলেই পাহাড় দেখা যায়। মন চাইলে পাকা রাস্তার ওপর দিয়ে ট্যাক্সি চালিয়ে চলে যাওয়া যায় তিস্তার পাড়ে। তিস্তার পাড়ে গেলে মনে হবে এই নদীর ওপারে বাংলাদেশও আছে। নিনিকার সাতকাহনে পড়েছিল, বৃষ্টি হলেই তিস্তার পানি বেড়ে যেত। শিলিগুড়ির ভবনগুলোর একতলা দুতলা পর্যন্ত পানিতে ডুবে যেত। সেই শিলিগুড়ির তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে সে। এ যেন এক অবিশ্বাস্য ঘটনা। সে দেখছে, চোখ ভরে মন ভরে দেখছে। উচ্ছ্বাসে হাত দিয়ে চেপে ধরেছে সুমিত্রার একটি হাত। সুমিত্রা হাসছে। দুঃখিনী নিনিকাকে এক টুকরো খুশি দিতে পেরে তার আনন্দ হচ্ছে। নিনিকা দুহাত দুদিকে মেলে দিল। একটু একটু বাতাস গায়ে লাগছে। সে মন প্রাণ ভরে শ্বাস টেনে নিল। মস্তিষ্কে জং ধরা ব্যথারা উধাও হয়ে গেল। নিনিকা সব কিছু ভুলে তিস্তার অপরূপ প্রকৃতিতে হারিয়ে যেতে চাইল। কানে ক্লিক করার শব্দে আসতেই সে তাকালো। সুমিত্রা হাসলো। কিছু ছবি তুলে দিলাম তোর। শেষ কবে ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করেছিস বলতো? নিনিকা নিজেও হাসলো। ভালো করেছিস। প্রোফাইল চেঞ্জ করা জরুরি। সাথে ক্যাপশনে লিখতে হবে, সাতকাহনের সেই তিস্তা নদী। জলপাইগুড়িতে তিস্তা নদীর ওপর সেতু আছে। একদিন সব ঘোড়া বোতকে তিস্তা নদীতে একটি নৌকা দেখা গেল। সুমিত্রা ও নিনিকা ভাড়া নিয়ে নিল সেটা। দুজন উঠে বসলো নৌকাতে। পানিতে ছলাৎ ছলাৎ শব্দ। মাঝি বইটা হাতে অভ্যাসগতভাবে নৌকা নিয়ন্ত্রণ করছেন। নিনিকা পানিতে পা ডুবিয়ে বসলো। সুমিত্রা আটকে উঠলো। পা তলিয়ার। নিনিকা খিলখিল করে হাসলো, গান ধরলো। তিস্তা নদীর চিকন বালারে জলপাই ধরে ঝোকা ঝোকা। টেকা নাই ও পয়সা নাই ওরে, কি দিয়া কিনুম মুই স্বাদের জলপাই। আইসো বাহে উত্তরবঙ্গের গীত শুইনা যাও। তোমরা ভালো বাংলা গানের নামে কি জানি সব খাও। আমার ভাওয়াইয়া গান বাহে একবারে সেরা সেরা। সকল কথা সুরে সুরে মন হবে দিশেহারা। পালাটিয়া ভাওয়াইয়া বিয়া বাড়ির গীত। নদী ভাঙ্গন মরার ঘোড়া, হাড় কাঁপানো শীত। কন্যা কান্দে যৌতুক ফান্দে বরের বাপে হাসে। চেংড়ির বাপের ঘুম হারাম, টাকার সর্বনাশে। তিস্তা নদীর চিকন বালারে জলপাই ধরে ঝোকা ঝোকা। হারাম যে না খাবে মনাইছে, স্বাদের পাকা ছেকো জলপাই। সুমিত্রা মুগ্ধ হলো, মনে মনে প্রার্থনা করলো, গান গেয়ে চলা মেয়েটির সব দুঃখ মুছে গিয়ে সুখের সূর্য উদয় হোক। তিস্তা একটি আন্তর্জাতিক নদীর নাম। জন্ম ভারতের সিকিম রাজ্য 23,000 ফুট উপরে হিমালয়ের পাহুনরি
হিমবাহ থেকে, তারপর হিমালয় থেকে পাহাড়ি ঢল বেয়ে উত্তর সিকিম থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে বাংলাদেশে পড়েছে। সেই তিস্তা এখনো বইছে, কোথাও উদ্দাম, কোথাও স্লথ, কোথাও আবার চর, কোথাও আবার দুই কোল দেখা কঠিন। এই তিস্তা সিকিমের পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে নেমেছে দার্জিলিংয়ের সমতল ভূমি সেপকে, তারপর এখান থেকে জলপাইগুড়ি, কোচবিহার হয়ে বাংলাদেশে। তিস্তার দৈর্ঘ্য 414 কিলোমিটার। তিস্তা চলছে সিকিমের 191 কিলোমিটার, পশ্চিমবঙ্গের 123 কিলোমিটার এবং বাংলাদেশের 121 কিলোমিটার পথ ধরে। এর মধ্যে আবার 19 কিলোমিটার পথ সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত ধরে প্রবাহিত হয়েছে। লাচেন, লাংচু, রঙ্গিচু, রংপো, রঙ্গিত, লিস, ঘিসচেল, নেওরাও, করলা তিস্তার উল্লেখযোগ্য উপনদী। হিমালয়ের 7,068 মিটার উচ্চতার কাংসে হিমবাহ থেকে সৃষ্টি এই তিস্তার। এখান থেকে লাচেনচু এবং লাচুং চু নামের দুটি নদীর ধারা সিকিমের চুংথাং জনপদে নেমে একটি ধারায় তিস্তা নামে এগুতে থাকে, সেটি আজকের তিস্তা নদী। তারপরে এই ধারা চলে আসে সিকিমের রংপোতে। এখানে রংপো নদী মিশে যায় তিস্তার সঙ্গে। রংপো কিমি সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্ত। রংপো সীমান্ত পার হয়ে সিকিমে ঢুকেছে হয়। ভারতীয়রা নিজস্ব পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারে, বিদেশিরা বিশেষ অনুমতি ছাড়া ঢুকতে পারে না। এই রংপো থেকে তিস্তার বাজার সেতু পার হয়ে পাহাড়ি পথ বেয়ে সিকিম থেকে দার্জিলিং জেলায় ঢোকে তিস্তা। তিস্তা সেতু থেকে এই নদী দার্জিলিংয়ের সেসব সমতলে নামে। তিস্তা বাজার সেতু থেকে রংপুর দূরত্ব 25 কিলোমিটার, আর শিলিগুড়ির দূরত্ব 50 কিলোমিটার। আবার সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব 64 কিলোমিটার। এই তিস্তা বাজার সেতু থেকে একটি পথ দার্জিলিং এবং অন্য একটি পথ গ্যাংটক গেছে, তবে এই তিস্তা রাজধানী গ্যাংটক ছুঁয়ে যায়নি। গ্যাংটক থেকে শিলিগুড়ি আসতে শিমথলি তিস্তা পাহাড়ি পথ ধরে শেষ সেপকে যাবে। সিমথন থেকে গ্যাংটকের দূরত্ব 40 কিলোমিটার। সিমথন থেকে এই তিস্তা শীর্ষক হয়ে জলপাইগুড়ি ছুঁয়ে কোচবিহারের পার মেখলিগঞ্জের সারসিংহাসন নামক স্থানে বাংলাদেশে ঢুকে তিস্তা। তারপর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসে মিশেছে ব্রহ্মপুত্রের সঙ্গে। নিনিকা ও সুমিত্রা যখন বাড়ির পথে হাঁটা ধরলো, তখন গোধূলি বিকেল। দুজন ফুচকা খেয়ে নিল যাওয়ার পথে। বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। কাদম্বিনী দেবী সুমিত্রাকে ঝাড়লেন অনেক। সেই দুপুরে বেরিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে। সুমিত্রার রুম হতে নিনিকা সব শুনতে পেল। তার হঠাৎ করেই ভীষণ মন কেমন করলো। তার মা কেমন আছেন বাংলাদেশে? একদিন পরের ঘটনা। ধারা আহমেদের কথাটা অবাধ্য হয়ে ধ্রুব প্রথমবারের মতো বাড়িতে এলো না। ধারা বিস্মিত চিন্তিত হলেন। যে ছেলে মায়ের ডাককে কখনো উপেক্ষা করে না, সেখানে তিনি থেট দিয়েছেন, অথচ তার ছেলে এলো না। 40 ঘন্টার মধ্যে কি তার 1 মিনিটও সময় হয়নি? না আসতে পারলে অন্তত ফোন করে বলতে পারতো যে মা আমি আটকে গেছি, আসতে চাইলেও আসতে পারবো না। তিনি কি কখনো রাগ করতেন? না। তিনি জানেন এই রকম পেশায় হুটহাট আসা যায় না, কিন্তু ধ্রুব তো সেটা করেনি, বরং মায়ের মনে দুঃখ দিয়েছে। ধারার অভিমান হলো নিজের ছেলের উপর। নাক টেনে ফাহিম মাহবুবকে ফোন করলেন তিনি। ভদ্রলোক, রিটার্ন মানুষ, বিকেলে হাঁটতে বের হন, গল্প করেন চেনা পরিচিত সবার সাথে। স্ত্রীর ফোন পেতেই তার চোখ মুখ শুকিয়ে গেল।
প্রায় কেটে যাওয়ার মুহূর্তে তিনি রিসিভ করলেন। ধারা নাক টেনে বললেন, আমার বাচ্চাটা বদলে গেছে ফাহিম। সে তার মাকে প্রচণ্ড দুঃখ দিয়েছে। ফাহিম মাহবুব দীর্ঘশ্বাস ছাড়লেন। এই মহিলাটাও তাহলে দুঃখ কি সেটাই জানে না। বললেন, হয়তো কিছুতে আটকে গেছে বা নেটওয়ার্কের বাইরে। দেখবে তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমি নীরবকে বলে দেখেছি, কোনো খোঁজ নিতে পারিনি কিনা। ঠিক আছে। ফোন রেখে ফাহিম মাহবুব হালকা লাল রঙা আকাশের দিকে তাকালেন। তার চোখ মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। রংধনু, 7 রঙের রংধনুর দেখা মিলছে আকাশে। তিনি ঝকঝকে দাঁত বের করে হাসলেন। বাচ্চাদের মতো খুশি হতে দেখা যাচ্ছে তাকে। মনে মনে প্রার্থনা করলেন, আমার ছেলের জীবনটা রংধনুর মতো রাঙিয়ে দিও সৃষ্টিকর্তা। কাচের জানালা দিয়ে উদাস মনে মেঘলা আকাশ দেখছেন মিথিলা বেগম। মনে তার নানা রকম চিন্তা। মেয়েটা তার কেমন আছে ভারতে? মিথিলার চুলের মুঠি টেনে ধরল কেউ। মানুষটাকে তিনি জানেন। রমজান শেখ শক্ত করে আরেক হাতে মুখ চেপে ধরলেন। মিথিলা বেগমের মনে হলো তার গালের সাথে দাঁত লেগে গাল ফুটো হয়ে যাবে। রমজান শেখ ধমকে প্রশ্ন ছুড়লেন, বাড়ির সবার পাসপোর্ট আমার ঘরে লোকারে থাকে, চাবি কোথায় থাকে তা একমাত্র তুই জানিস। নিনিকাকে পাসপোর্ট তুই বের করে দিয়েছিস তাই না? মিথিলা বেগম চোখের পানি ছেড়ে দিলেন, কিন্তু তার ঠোঁটে হাসি। বললেন, বেশ করেছি। আমার মেয়েকে আমি নরক থেকে মুক্তি দিয়েছি। রমজান শেখ দাঁতে দাঁত চেপে বললেন, তোর মোবাইল কোথায়? মোবাইল দে। মিথিলা বেগম এবার শব্দ করে হাসলেন। তুমি এত বোকা রমজান। আমার মেয়েকে যাতে আর কোনো নরপিশাচ আঘাত করতে না পারে সেই জন্য আমি নিজেই তাকে আমার সাথে যোগাযোগ করতে মানা করেছি। নিজের কসম দিয়ে বলেছি, আমি না বলা পর্যন্ত ও যাতে আমার সাথে কোনো রকম যোগাযোগ না করে। কারণ আমি জানি তুমি ঠিকই আমার ফোন চেক করবে। গোয়েন্দা লাগিয়ে রেখেছ, বের করতে পারলে কিছু। রমজান শেখ সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসালেন গালে। মিথিলা বেগমের ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ল, লাগলো লাল লাল রক্ত। রমজান শেখ রাগে ফুসফুস করছেন। রেগে গেলে তার কিছু খেয়াল থাকে না। তখনই অল্প বয়সী কিশোরী কাজের মেয়েটি মিথিলা বেগমের রুমে এসেছে। তার হাত হালকা নাস্তা ও ফলমূল। তার ম্যাডাম নাস্তা করেননি। কিশোরী মেয়েটি যদি জানতো তার এই আশাটা তার কাল হবে, তবে কি সে পা ফেলতো এই ঘরে? রমজান শেখ কিশোরী মেয়েটির হাত টেনে নিয়ে যেতে লাগলেন। মিথিলা আঁতকে উঠলেন, টেনে ধরলেন রমজানের হাত। মেয়েটাকে ছেড়ে দাও, ও বাচ্চা মানুষ। তুমি ওর উপর নিজের রাগ মেটাতে পারো না রমজান। আল্লাহর দোহাই লাগে, বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও। নরপশুর মনে কখনো মায়া হয় না। কিশোরী মেয়েটিকে টেনে নিয়ে যেতে লাগলো নিজের বেডরুমে। মিথিলা দিশা হারালেন। কিশোরী মেয়েটিকে নিয়ে আসা নাস্তার ট্রেটা নিচে পড়ে আছে। ফলমূলের সাথে নিয়ে এসেছিল চুড়ি। তিনি কাঁপা কাঁপা হাতে সেটা হাতে তুলে নিয়ে ছুটলেন নরপিশাচের থেকে একটি বাচ্চা মেয়েকে বাঁচাতে। রমজান শেখ যখন দরজা ঠেলে বেডরুমে ঢুকবেন, তখনই তার বাহু থেকে আঘাত করলো। ব্যথায় ছুটে গেল কিশোরীর হাত। সে মিথিলার দিকে ভয় পাওয়া দৃষ্টিতে তাকালো। মিথিলা সিঁড়ির দিকে ঠেলে দিলেন, পালা, নিজের বাড়ি যা, আর আসিস না, পালিয়ে জামা। কিশোরী মেয়েটি ছুটল সদর দরজা পেরিয়ে বাগান পেরিয়ে গেট। রমজান শেখের হাত থেকে গল গল করে রক্তের স্রোত বের হচ্ছে, পাপের রক্ত। মিথিলা ছুরি হাতে ছুটলেন নিজের ঘরে। দরজা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে ঢুকে বসে রইলেন। নরপশু তাকে কি করবে তিনি জানেন না, তবে তার সাথে
ভালো কিছু হবে না। মিথিলা মাথার চুল খামচে ধরে চিৎকার করে আল্লাহকে ডাকলেন, আমার কি তোমার কি দয়া হয় না খোদা? একটুও দয়া হয় না? রমজান শেখ আধা ঘন্টা পর দরজায় নক করলেন। মিথিলা তখন তরতর করে কাঁপছেন। অমানুষটা সার্ভেন্টদেরকে ডেকে এনে দরজা ভেঙে ঢুকলো, মিথিলাকে টেনে বের করলো ওয়াশরুম থেকে। তারপরের মুহূর্তগুলো আরো অমানবিক, অমানসিক। স্বামীর অধিকার নিয়ে ঝাঁপিয়ে পড়া লোকটার আঘাত সহ্য করতে না পেরে মিথিলা জ্ঞান হারালেন। কিন্তু তাতে যায় আসে কি তার? সে তার নিজের কাজ শেষ করলো, বড় অবহেলিতভাবে ফেলে গেল মিথিলার ঠান্ডা শরীর। রমজান শেখ চলে যেতেই পূর্ণ কাজের মহিলা এসে ঢুকলেন। জ্ঞান ফেরাতে চেষ্টা করে যখন ব্যর্থ হলেন, তখন ফোন করলেন ডক্টরকে। ডক্টর এলেন, জ্ঞান ফেরানোর ব্যবস্থা করলেন। বললেন, রোগীর অবস্থা ভালো না, হসপিটালে অ্যাডমিট করুন। দরজার পাশে দাঁড়ানো সার্ভেন্ট ভয়ে ভয়ে বললেন, যা করার ঘরেই করতে হবে, স্যারের হুকুম। ডাক্তার দীর্ঘশ্বাস ছাড়লেন। তার ডাক্তারি জীবনে অনেকবারই এই বাড়িতে আসা হয়েছে, তবে বেশিরভাগই এসেছেন অত্যাচারিত হওয়া এই নারীটির চিকিৎসা করতে। লুকিয়ে অনেকবার বলেছেন অ্যাকশন নেওয়ার কথা, কিন্তু নারীটা কিসের ভয়ে যেন চুপসে থাকতো, সেটা কি কেউ জানে না। ধারা আহমেদকে ধ্রুব ফোন করলো আরো 2 দিন পর, তাও 5 মিনিটের জন্য। জানালো সে ভীষণ ব্যস্ত, আগামী 6 মাস বাড়ি ফিরতে নাও পারে। ছেলের ফোন পেয়ে আর কিছু হোক বা না হোক, ধারার অভিমান কমেছে। এতেই যেন ফাহিম মাহবুব শান্তি পেলেন। এবার এই নারীকে ধীরে সুস্থে সব ঘটনা বুঝিয়ে বলতে পারলেই হয়। নিনিকা মাস্টার্সে ভর্তি হয়েছে, 2 দিন আগেই সে হোস্টেলে এসে উঠেছে। তার রুমমেটরা অনেক ভালো, সবাই অনেক মিশুক। সুমিত্রার সাহায্যে নিনিকা কয়েকটা টিউশনি পেয়ে গেছে। তার বাবা খারাপ হলেও টাকার অভাব বুঝতে দিতে চাননি, কিন্তু নিনিকা বুঝেছে। পাপের টাকা ছুঁড়ে ফেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের দায়িত্ব নিজে নিয়েছে। আপাতত এই একলা দেশে তার সঙ্গে পড়াশোনা, টিউশনি ও সুমিত্রা। কাদামাটিতে বুটের গটগট শব্দ হচ্ছে শুধু। একদল সৈনিক হেঁটে চলেছে পাহাড়ের গা ঘেঁষে, হাতে পিস্তল ও বন্দুকগুলো সামনে তাক করে সতর্ক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে তারা। তন্মধ্যে পড়ল একটি খাদ, ছোটখাটো খাদটি লাফ দিয়ে পেরিয়ে গেল তারা। নীরব হঠাৎ ফিসফিস কণ্ঠে ডাকলো, মেজর। মেজর কালো চশমার আড়ালের চোখ দুটো ঘোরালেন কিঞ্চিত, নীরব হাতের এক আঙ্গুলের ইশারায় কিছু দেখালো। অতঃপর তারা নিঃশব্দে যেতে লাগলো সেদিকে। কিছু সন্ত্রাসী সেখানে ঘাঁটি গেড়েছে, তাদের অ্যারেস্ট করেই ফিরে যাচ্ছে তারা গাড়ির দিকে। আবারও সেই ছোট খাদ, তারা লাফ দিয়ে বেরিয়ে গেল সেটা। তারপর সড়কে এসে একে একে উঠে বসলো সেনাবাহিনীর সেই গাড়িতে। সীমান্তে পৌঁছে গেড়েছে সৈন্যরা, সন্ত্রাসীদের ব্যবস্থা করে তারা ক্যাম্পে এসেছে। শক্ত রুটিও ভাজি খেয়ে কেউ ঘুমিয়ে কেউ জেগে পার করে দিল রাত। সকালের সূর্য উদয় হওয়ার পরেই ঘুম ভাঙল তাদের। মেজর বন্ধ করে রাখা পার্সোনাল মোবাইলটা বের করলেন, ফোন করলেন কাউকে। রিসিভ হতেই জিজ্ঞেস করলেন, তার নামটা কি বাবা? ফাহিম মাহবুব চমকালেন না। তার ছেলে যদি এখন বলে যে আমার বউকে আমি এখনো দেখিনি, তবুও তিনি চমকাবেন না। সহজ গলায় বললেন, তার নাম নিনিকা শেখ। ও, ফাহিম মাহবুবের গলায় কৌতূহল। হঠাৎ তার কথা জিজ্ঞেস করছো যে? ধ্রুব ক্যাম্প থেকে বের হয়ে পকেটে হাত গুজে
দাঁড়ালো। তার কিছু ছবি পাঠিয়ে দিও বাবা। পাঠিয়ে দিব। কিন্তু হঠাৎ তার কথা কেন? ধ্রুব নিজের চুলের ভাঁজে হাত ডুবালো। আমি স্বপ্ন দেখেছি বাবা। লাল শাড়ি পরা কেউ ছিল সে, আমার বউ। তার মুখের এক পাশ দেখা যাচ্ছে। সে আমাকে বারবার বলছে, তোমাকে আমার দরকার। তুমি এসো, তুমি এসো, একবার এসো। তুমি বুঝতে পারছো তো বাবা? বুঝতে পারছি। তোমার কি তার জন্য মন কেমন করছে? জানি না বাবা। সে যে চিটার, নিজের বিয়ে করা বরকে রেখে পালিয়ে গেছে। আমি তাকে মনে করতে চাই না। তাহলে তাকে দেখতে চাইছো কেন? ধ্রুবের হাতের পেশিগুলো ফুলে উঠছে। সে ভীষণ উত্তেজিত বোধ করলো। আমার মনে হচ্ছে আমি যদি তাকে না দেখি তবে কিছু একটা আটকে যাবে বাবা। তাকে আমার দেখা উচিত। ফাহিম ফোন রাখলেন। 1 মিনিট পর ধ্রুবের ফোনে শব্দ হলো। সে মেসেজ অন করলো। প্রথম ছবিটা দেখে সে হেসে ফেলল। একটা হনুমানের ছবি, দ্বিতীয়টা হাতির, তৃতীয়টা একটি হরিণের, চতুর্থটায় তার চোখ আটকে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তার মুখ থেকে অস্ফুট স্বরে বের হলো, অলিক কন্যা। তখন আরেকটি মেসেজ এলো। ফাহিম মাহবুব লিখেছেন, বয়স তো কম হলো না বাবা। নাতি নাতনির মুখ দেখানোর ব্যবস্থা করতে পারো তো? ধ্রুব ফোন করলো। ফাহিম মাহবুব গম্ভীর স্বরে বললেন, নাতি নাতনিদের মুখ দেখাচ্ছ কবে? সে হাসলো। ফাহিম মাহবুব আফসোস করলেন, বিয়ের দিন যদি আসতে তাহলে হয়তো আমার সহজ সরল বৌমা তোমার দজ্জাল চেহারা দেখে পালিয়ে যেত না বাবা। বৌমার সাথে দেখা হলে সবার প্রথমে হাসবে। ধ্রুব নিজেও গম্ভীর হলো। তোমার কেন মনে হচ্ছে সে আমার জন্য পালিয়ে গেছে? অন্য কোনো কারণও তো থাকতে পারে। একদমই না। আমি শিওর তোমার রাক্ষসের মতো চেহারা দেখেই সে যান হাতে নিয়ে পালিয়েছে। ধ্রুব ফোন রেখে দিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চতুর্থ ছবিটি। চারিদিকে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসে তবে ধ্রুবর অগোছালো চুলগুলো কপালে লেপ্টে রয়েছে। চোখ মুখে কি নিদারুণ মুগ্ধতা তার। শরৎকাল, ঝিরিঝিরি বৃষ্টির হাত বাড়িয়ে রেখেছে নিনিকা। মনটা তার বড়ই বিষণ্ণ। আজকাল কিছু ভালো লাগে না। এদেশের মাটিতে তার 3 মাস পূরণ হয়েছে। মনটা এখন একটু বেশি বিষণ্ণ থাকে। বৃষ্টি এলে মনে পড়ে মাকে। তার মা মিথিলা ভীষণ বৃষ্টি পছন্দ করতেন। মায়ের মুখে সে গল্প শুনেছে। তার বাবা তার মা তখন কিশোরী বয়সের, ক্লাসমেট হওয়ার দরুন তাদের টুকটাক কথা হতো। তার বাবা ক্লাসমেট মিথিলার প্রেমে হুমড়ি খেয়ে পড়েন। পড়াশোনা বিষয়ে আলাপ করতে এসে চোরা চোখে দেখে মন শান্ত করতেন। বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করতেন এক পলক দেখার জন্য। তখনকার দিনে সব কঠিন। নানু ভাই ছিলেন কঠিন মানুষ। দিনরাত তার মেয়ের জন্য কোনো ছেলে এখানে সেখানে দাঁড়িয়ে থাকছে তা আর তার কানে পৌঁছাতে সময় নিত না। ছেলেটির ব্যাপারে খোঁজ নিলেন। সামান্য কিশোর হয়ে কিনা তার এমন সুন্দরী বাচ্চা মেয়েটাকে টাঙ্কি মারতে চেষ্টা করছে, এ বড় আশ্চর্য ঘটনা। নানু ভাই ছিলেন আরো ওপরে। তিনি ছেলেটাকে কিছু বললেন না। দিনের পর দিন রমজান মিথিলার প্রতি দুর্বল হতে থাকেন। এক পর্যায়ে মিথিলাও দুর্বল হয়ে পড়েন। তাদের মধ্যে শুরু হয় একটি সম্পর্ক। প্রিয়সীকে দেখতে মানুষটা কখনো মাঝরাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কখনো বা স্কুল ছুটির পর। কলেজে উঠে দুজন যখন আলাদা প্রতিষ্ঠানে, তখন রমজানের পাগল প্রায় অবস্থা। প্রিয়সীকে দেখতে না পেরে তার মন শরীর সব যেন নেতিয়ে গেছে। কলেজের হোস্টেল থেকে লুকিয়ে চলে আসলেন এক পলক দেখার আশায়। মিথিলা তখন তার বাড়ির পাশেই একটা কলেজে পড়েন। কলেজ ছুটির পর বেরিয়ে রাস্তায় চায়ের দোকানের সামনে
অপরিপাটি অগোছালো ছেলেটিকে দেখতে পেয়ে থমকান। মানুষটি এত পাগল কেন? যে রমজান শেখ এককালে মিথিলার মধ্যে নিজের প্রাণ খুঁজে পেতেন, যাকে আগলে রাখতে এত সবটুকু দিয়ে চেষ্টা করতেন, যার গায়ে সামান্য মশা বসলেও তিনি ব্যথা পেতেন, সেই তিনি একসময় প্রেয়সীর প্রতি অমানসিক অত্যাচার শুরু করেন। কেন করেন জানা নেই নিনিকার। মা কখনো বলেননি, সবসময় এড়িয়ে গেছেন। মিথিলা বড় শখ করে আহ্লাদ করে ডাকতেন, বলতেন, আমাকে এত ভালোবাসো কেন গো শেখ বাবু? অতি ভালোবেসো না গো, না হলে যে ভালোবাসা কমিয়ে দিলে আমি বড়ই কষ্ট পাবো। মিথিলার কথাটা লেগে গেছিল হয়তো। তার শেখ বাবু তাকে ভালোবাসা কমিয়ে দিল, পরিবর্তে ছুড়ল একের পর এক কাটার আঘাত। নিনিকা ভাবনা ছেড়ে বের হলো। সুমিত্রা হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে একটি ব্যাগ। সে নিনিকার কাঁধ জড়িয়ে ধরলো। ভালো, কয়েকটা কাপড় গুছিয়ে নে, আমরা ঘুরতে যাব ফার্স্ট। নিনিকা অবাক হলো। হঠাৎ সুমিত্রা ভেঙচি দিল, তোর যে ভালো লাগে না আমি কি জানি না? ঘুরলে মন ফ্রেশ হবে, বুঝেছিস? তাছাড়া এখন তো আপাতত কিছু নেই, পূজা বন্ধ, সুতরাং ফ্রি আছি যখন তখন ঘুরে আসি না, প্রবলেম কি? নিনিকা অবাক হলো না, মেয়েটা তার এত খেয়াল রাখে। নিনিকার নিজেকে ভাগ্যবতী মনে হয়। নিনিকা রেডি হয়ে নিল। সুমিত্রা নিজে ওর কাপড় গুছিয়ে নিয়েছে। দুজন যখন হোস্টেল থেকে বের হলো, তখন নিনিকা প্রশ্ন করলো, কোথায় ঘুরতে যাচ্ছি? দার্জিলিং। শুধু আমরাই না, আমার দুজন ক্লাসমেট আছে, তারা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কতদিনের ট্রিপ? 3 দিনের। নিনিকা লম্বা শ্বাস ফেলল। মেয়েটা তাকে আগে থেকে কিছু না জানিয়ে হুট করে চমকে দিল। তার স্বপ্নগুলো কিভাবে পূরণ করে দিচ্ছে। সে দার্জিলিং যাচ্ছে, সেটা তার বিশ্বাসই হচ্ছে না। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 2.5 ঘন্টা লাগে। তারা ট্যাক্সিতে চেপে বসলো। যেতে যেতে নিনিকা পরিচিত হয়ে নিল সুমিত্রার ক্লাসমেটের সাথে। 16 শহরের রানী নামে পরিচিত। দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। দার্জিলিং তার ভূপ্রাকৃতিক সৌন্দর্য, চাও দার্জিলিং হিমালয় রেলওয়ের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের জনপ্রিয়তা ব্রিটিশ রাজ্যের সময় থেকেই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে গড়ে উঠেছে। পূর্বে দার্জিলিং ছিল প্রাচীন গোর্খা রাজধানী। পরে সিকিমের মহারাজা ব্রিটিশদের দার্জিলিং উপহার করেন। দার্জিলিং তার অনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতের একটি জনপ্রিয় ছুটির গন্তব্য হয়ে আসছে। পর্যটন ছাড়াও দার্জিলিং তার বিভিন্ন ব্রিটিশ শৈলীযুক্ত বেসরকারি বিদ্যালয়গুলির জন্য জনপ্রিয়, যা ভারত জুড়ে এমনকি পার্শ্ববর্তী দেশগুলি থেকেও ছাত্রছাত্রীদের আকর্ষণ করে। দার্জিলিংয়ের স্থানীয় মানুষেরা গোমাংস এবং মসুর দিয়ে ভাত খেতে পছন্দ করে। অন্যান্য জনপ্রিয় স্থানীয় খাবার হলো মাংস বা সবজি দিয়ে পিঠার মতো খাবার, থুপকা, মাংস এবং লুরুস দিয়ে তৈরি একটি ঘন স্যুপ, গান্ড্রাক, গাজানো সরিষা পাতা এবং চ্যাং, স্থানীয় বিয়ার। দার্জিলিং পরিভ্রমণের সেরা সময় হলো বসন্ত শরৎকাল। দার্জিলিংয়ে বসন্তকাল মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত বিরাজ করে। অন্যদিকে শরৎকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত স্থিত হয়। ছোট বড় মিলিয়ে বেড়ানোর জন্য প্রায় 17টি আকর্ষণীয় স্থান রয়েছে দার্জিলিং জুড়ে। পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত
রেলওয়ে স্টেশন ঘুম আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা। পৃথিবীর বিখ্যাত প্রার্থনা স্থান ঘুম মোনাস্ট্রি, ছবির মতো অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ, বাতাসিয়া লোপ বিলুপ্ত পায় পাহাড়ি বাঘ, স্নো লেপার্ড, খ্যাত দার্জিলিং চিড়িয়াখানা, পাহাড়ে অভিযান শিক্ষা কেন্দ্র, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং রক এর স্মৃতিস্তম্ভ। নিনিকারা পৌঁছে গেল। সে মুখে হাত দিয়ে আশপাশ দেখছে। দূরে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ। পাহাড়ের বুকে যেন আকাশ মিলে রয়েছে। নীলকা যদি পাহাড়ের চূড়ায় ওঠে তাহলে কি সে আকাশ ছুঁতে পারবে? সুমিত্রা নিজেও মুগ্ধ। যদিও সে আগে দুবার এসেছে, কিন্তু বারবারই মুগ্ধ হতে হয় তাকে। টুরিস্ট এরিয়া হওয়াতে এখানে বিভিন্ন রেঞ্জের হোমস্টে, আবাসিক হোটেল, রেস্ট হাউস আছে। দার্জিলিংয়ে ক্লক টাওয়ার ও মল রোডের আশেপাশে অনেক হোটেল আছে, দরদাম করে উঠতে হয়। পিক সিজনে মানে এপ্রিল জুন অক্টোবর ডিসেম্বর রুম রেন্ট একটু বেশি দিতে হয়। তবে আগে থেকে বুকিং না করে গেলেও থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা হলো না। নিনিকারা মল রোডের আশপাশ হোটেলগুলোর একটিতে গেল। দুটো রুম নিল 4 জন মিলে। একটাতে নীলিকা ও সুমিত্রা, আরেকটাতে বাকি দুজন। তারা যখন রুমের চাবি নিয়ে হোটেল রুমের দিকে যাচ্ছিল, তখনই মল রোডের সেই হোটেলের সামনে এসে থামলো সেনাবাহিনীর জিপ। সেটা থেকে নেমে এলো সেনাবাহিনীর প্যান্ট পরা কিন্তু মাটিয়া রঙে টি শার্ট পরিহিত এক যুবক, চোখে কালো চশমা, হাতের পেশিগুলো ফুলে পেঁপে উঠেছে। চারিদিকের অনেক রমণী তার দিকে তাকিয়ে আছে। দীর্ঘদেহী পুরুষটির বুট জুতার শব্দে তুলে রিসিপশনের সামনে এসে থামলো রুম বুকিং করার জন্য। রিসিপশনিস্ট তার নামে জিজ্ঞেস করলেন। সে হাসকি স্বরে ঠোঁট নাড়িয়ে নিজের নাম উচ্চারণ করলো, মেজর ধ্রুব মাহবুব। রিসেপশনিস্ট চমকে গেলেন, হয়তো হিন্দি নাকি উর্দু বলল। ধ্রুব জানে না, প্রশ্ন ছুড়লেন, আপ सेनाबाहिनी का मेजर हैं जनाब, आइए हमारी होटल में आपका स्वागत है जी, बोलिए कौन सी रूम लगेगा। ধ্রুব চোখের চশমা খুলে নিল, বলল, পাকিস্তান नहीं जी, हमारी हिंदी थोड़ा थोड़ा आती है, सो मेरी उर्दू और हिंदी गुलाई जाता है तो। ধ্রুব গম্ভীর স্বরে ধমক দিল, আপনার ভাষা আপনার কাছেই রাখুন, আমাকে একটি রুম বুক করে দিন। রিসিপশনিস্ট চুপসে গেলেন, কথা না বাড়িয়ে একটি রুমের চাবি বাড়িয়ে দিলেন। ধ্রুব চোখে চশমা পরে নিল, নিচে রাখা ট্রলি ব্যাগটি টেনে নিয়ে যেতে লাগলো তার পালিয়ে যাওয়া বইয়ের পাশের রুমে। যেতে যেতে বিড়বিড় করলো, মেজর ধ্রুব মাহবুবের সাথে সংসার করতে প্রস্তুত হও নীলিকা শেখ, তোমাকে সারা জীবন মেজরের অলিক কন্যা হয়েই থাকতে হবে, সাথে করতে হবে পালিয়ে আসার পাশ্চিত্য। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, ভিজিয়ে দিচ্ছে দার্জিলিং এর পাহাড় পর্বত। ধ্রুব চশমার কোণে দিয়েই থাই গ্লাস ভেদ করে বাইরে তাকালো, মুগ্ধতা ভর করলো দু চোখে। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।